কিছু কিছু নক্ষত্রের মৃত্যু অনেক রোমাঞ্চকর। বিপুল ও বর্ণিল বিস্ফোরণে নক্ষত্রের মারা যাওয়ার এ প্রক্রিয়ার নাম সুপারনোভা বিস্ফোরণ। আর এসব নক্ষত্রকে বলে সুপারনোভা বা অতি নবতারা। সাধারণত কোনো হোয়াইট ডোয়ার্ফ বা শ্বেতবামন নক্ষত্রের ভর সূর্য থেকে 1.4 গুণ বেশি হলে সেটি অস্থিতিশীল হয়ে পড়ে এবং ভেঙে পড়ে নিজেরই মহাকর্ষীয় টানে। ফলে সেই বামন তারাটি সুপারনোভা পরিণত হতে পারে। এগুলোকে বলে টাইপ 1IA সুপারনোভা। আবার সূর্য থেকে 8 গুণ বেশি ভারী নক্ষত্রের কোর বা পিণ্ডটি নিজের মহাকর্ষীয় আকর্ষণে ভেঙে পড়লে সেগুলো সুপারনোভায় পরিণত হয়। এগুলোকে বলে টাইপ 2 সুপারনোভা। দুই ধরনের সুপারনোভার বিস্ফোরণই হয় বিপুল বৈচিত্র্যময়। বহু দূর থেকে এই বর্ণিল বিস্ফোরণের আলোকছটা দেখা যায়। নেবুলা বা নীহারিকা কথাটির অর্থ মেঘ। গ্যালাক্সির ভেতরের গ্যাস ও ধূলিকণার মেঘকে বলা হয় নীহারিকা। এগুলো বিভিন্ন ধরনের হয়। বেশিরভাগ নীহারিকা আয়নিত গ্যাস দিয়ে তৈরি, ফলে নিজেই বিকিরণ করে। দেখে মনে হয় যেন এরা নিজ আলোয় উজ্জ্বল জ্বলছে। মহাকাশের বিভিন্ন অংশে এই রঙিন আলো দেখা যায়। তবে কিছু নীহারিকা সাধারণ গ্যাস ও ধূলিকণায় তৈরি। এগুলো নিজে বিকিরণ করে না, তবে আশেপাশের নক্ষত্রের আলো প্রতিফলিত করে বর্ণিল গ্যাস মেঘ হিসেবে ধরা দেয়। কোন নীহারিকার গ্যাস, ধূলিকণা ও অন্যান্য উপাদান অনেকটা একীভূত হলে নিজেরই মহাকর্ষীয় আকর্ষণে এগুলো একসময় আরও কাছে চলে আসে। এগুলোর মধ্যে সংঘর্ষ হয়, তাপ বাড়ে, একসময় জ্বলে ওঠে প্রচণ্ডভাবে। এভাবে নীহারিকা থেকে জন্ম হয় নক্ষত্রে। তাই নীহারিকাকে বলা হয় স্টেলার নার্সারি তথা নক্ষত্রের আঁতুড়ঘর। আমরা ধূমকেতু, উল্কা ও গ্রহাণু শব্দগুলোর সঙ্গে পরিচিত। এগুলোর আরেক নাম মহাকাশের পাথর বা বরফখণ্ড। এগুলো সৌরজগতে ঘুরে বেড়ায় এবং মাঝে মধ্যে পৃথিবী ও অন্যান্য গ্রহের সঙ্গে এগুলোর সংঘর্ষ ঘটে। কিন্তু এগুলো কি সব একই জিনিস নাকি আলাদা? গ্রহাণু হলো 460 কোটি বছর আগে সৌরজগৎ গঠনের সময় সৃষ্ট পাথরের টুকরা। এগুলো সূর্যকে কেন্দ্র করে ঘোরে। এগুলোর বেশিরভাগই মঙ্গল ও বৃহস্পতির মাঝখানের গ্রহাণু বেষ্টনীতে থাকে। নাম শুনেই বোঝা যায় এটাই গ্রহাণুদের আবাস। একটি গ্রহাণুর আকার প্রায় 500 কিলোমিটার থেকে শুরু করে 10 মিটারের কমও হতে পারে। কখনো কখনো একটি গ্রহাণু অন্য গ্রহাণুর সঙ্গে ধাক্কায় ভেঙে টুকরা টুকরা হয়ে যায়। এসব টুকরা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় ঘর্ষণের ফলে উত্তপ্ত হয়ে জ্বলে ওঠে। তখন আকাশে উজ্জ্বল আগুন আলো দেখা যায়, যাকে আমরা উল্কা বলি। এগুলো খালি চোখেই দেখা যায়, তবে কিছু উল্কা বায়ুমণ্ডলে পুরোপুরি পুড়ে যায় না। অনেক সময় পৃথিবীর বুকে আছড়ে পড়ে। ধূমকেতু বরফ, পাথর ও গ্যাসের মিশ্রণে তৈরি। সৌরজগৎ গঠনের সময় এগুলোও তৈরি হয়েছিল এবং এরাও সূর্যকে কেন্দ্র করে ঘোরে। কিন্তু গঠনের বিশেষত্বের কারণে সূর্যের কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে এদের বরফ ও ধুলা গলতে শুরু করে। ফলে এদের একটি সুন্দর লেজ তৈরি হয়। এসব লেজ কয়েক লাখ মাইল পর্যন্ত লম্বা হতে পারে। কিছু নীহারিকার গ্যাস মেঘ ও ধূলিকণার ঘনত্ব এত বেশি হয় যে এর মধ্য দিয়ে আলো চলাচল করতে পারে না। আবার এগুলো আলো বিকিরণ বা প্রতিফলনও করে না। তাই এগুলোকে ডার্ক বা অন্ধকার নীহারিকা বলা হয়। গ্যালাক্সির আলোকোজ্জ্বল পটে অনিয়ত আকারের অন্ধকার কিছু বস্তু সরাসরি ধরা পড়ে টেলিস্কোপে। বোঝা যায় যে এগুলো আলোকে বাধা দিচ্ছে। এভাবে ডার্ক নেবুলা শনাক্ত করা যায়। যার শুরু আছে তার শেষও আছে। মহাবিশ্বের শেষটা তাহলে কেমন হবে? এ ব্যাপারে বেশ কয়েকটি সম্ভাব্য তত্ত্ব রয়েছে। যেমন, একসময় হয়তো মহাবিশ্বের প্রসারণ বন্ধ হয়ে যাবে। তখন
মহাবিশ্ব সংকুচিত হতে হতে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাবে। এটি বিগ ক্রাঞ্চ বা মহাসংকোচন তত্ত্ব নামে পরিচিত। কিংবা হয়তো মহাবিশ্ব প্রসারিত হওয়ার বেগ এত বেড়ে যাবে যে স্থানকাল ছিঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এটি বিগ রিপ নামে পরিচিত। বর্তমানে সবচেয়ে গ্রহণযোগ্য হাইপোথিসিস বা সম্ভাব্য তথ্যটির নাম বিগ ফ্রিজ বা হিট ডেথ। এই তত্ত্ব মতে মহাবিশ্ব সম্প্রসারিত হতে হতে এর ঘনত্ব অত্যন্ত কমে যাবে, তাপমাত্রা কমে যাবে বিপুলভাবে। এভাবে মহাবিশ্ব সর্বোচ্চ বিশৃঙ্খল দশা বা ম্যাক্সিমাম এন্ট্রপিতে পৌঁছে যাবে, ডুবে যাবে বৈচিত্র্যহীন চূড়ান্ত শীতল অন্ধকারে। পৃথিবীতে 5টি মহাসাগর ও 1.5 লাখের বেশি নদী আছে। এসবে যত বালুকণা আছে মহাবিশ্বে আছে তার চেয়ে বেশি নক্ষত্র। আসলে মহাবিশ্বে নক্ষত্র গুণে শেষ করা যাবে না। বিজ্ঞানীদের মতে মহাবিশ্বে অন্তত 1 বিলিয়ন ট্রিলিয়ন নক্ষত্র আছে। চারপাশে যা কিছু আমরা দেখি, খালি চোখে হোক বা টেলিস্কোপে, এই সব কিছু আমাদের জানা পদার্থ দিয়ে তৈরি। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে এই সব কিছু আসলে মহাবিশ্বের মাত্র 5%। বাকি প্রায় 95% আমাদের অজানা। এই অজানার বেশিরভাগ জুড়ে আছে ডার্ক এনার্জি বা গুপ্ত শক্তি, আর কিছু আছে ডার্ক ম্যাটার বা গুপ্ত বস্তু। কিন্তু জিনিসগুলো আসলে কি তা আমরা আজও জানি না। গ্যালাক্সির ঘূর্ণন, গতি, মহাকর্ষ সহ আরও কিছু তথ্য থেকে বিজ্ঞানীরা সেগুলোর ভর হিসাব করে দেখেছেন যে প্রতিটি গ্যালাক্সিতেই রয়েছে বিপুল পরিমাণ অজানা ভর, যেমন মহাকর্ষ মূলত ভরের প্রভাব। অথচ গ্যালাক্সিগুলোয় যে পরিমাণ মহাকর্ষ আছে সে পরিমাণ দৃশ্যমান ভর বা বস্তু পাওয়া যায়নি। এভাবে হিসাব কষে বিজ্ঞানীরা দেখেছেন অচিন কোনো বস্তুর জন্য বিপুল পরিমাণ মহাকর্ষের সৃষ্টি হচ্ছে। এসব অচেনা অজানা বস্তুকেই বিজ্ঞানীরা বলছেন ডার্ক ম্যাটার বা গুপ্ত বস্তু। মহাবিশ্বের প্রায় 27% জুড়ে আছে এই গুপ্ত বস্তু। জিনিসগুলো আসলে কি সে ব্যাপারে আমাদের আজও কোনো ধারণা নেই। মহাকর্ষের প্রভাবে মহাবিশ্বের ধীরে ধীরে সংকুচিত বা একীভূত হওয়ার কথা, অথচ মহাবিশ্ব প্রতি মুহূর্তে প্রসারিত হচ্ছে। অথচ মহাকর্ষের চেয়ে শক্তিশালী অজানা কোনো শক্তি রয়েছে মহাবিশ্বে। বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন মহাবিশ্বের প্রায় 68% জুড়ে আছে এই অজানা শক্তি বা ডার্ক এনার্জি। এটিও আসলে কি তা আজও জানা যায়নি। মহাবিশ্বের সূচনা হয়েছে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের মাধ্যমে। তারপর প্রায় 3,80,000 বছর মহাবিশ্ব ছিল অন্ধকার, ঝোল বা সুপের মতো এক ধরনের কাঠামো। এর ভেতরে ইলেকট্রন, কোয়ার্কের মতো উপপারমাণবিক কণাগুলো দিক বিদিক এলোমেলো ঘুরে বেড়াচ্ছিল। মহাবিশ্বের জন্মের প্রায় 3,80,000 বছর পর ইলেকট্রন বাধা পড়ে প্রোটনের চারপাশে, গড়ে ওঠে প্রথম পরমাণু। ফলে মুক্তভাবে চারদিকে ছুটে যায় ফোটনের দল। এই ভুবন ভরে ওঠে আলোয়। সেই আলো মহাবিশ্বের প্রথম আলোর ম্লান রূপ আজও দৃশ্যমান মহাবিশ্বের চারদিকে ছড়িয়ে আছে। এই আলো আসলে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের চিহ্নও বটে। এরই নাম মহাজাগতিক পটভূমি বিকিরণ বা সিএমবি। 1965 সালে আর্নো পেঞ্জিয়াস ও রবার্ট উইলসন এই আলো বা বিকিরণ শনাক্ত করেন। আমাদের আলোচনা বিষয় ইমেজ প্রসেসিং। এই বিষয়ে বলবেন ডক্টর ইমন কুমার দে, সহযোগী অধ্যাপক, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা আপনার কাছ থেকে ইমেজ প্রসেসিং কি এটা শুনতে চাই। একটা মানুষ কিভাবে দেখে, মানুষের চোখে যখন কোনো বস্তু থেকে যখন আলো আসে, সেই আলোটা চোখ আমাদের মস্তিষ্কে পাঠায়। মস্তিষ্ক সেই সিগন্যালটাকে, মানে আলোক সিগন্যালটাকে প্রসেস করার পরে মানুষ বুঝতে পারে যে হ্যাঁ, আমার চোখের সামনে এই সিনটা বা এই অবজেক্টটা। এটা হচ্ছে স্বাভাবিক মানুষের যে নেচার বা স্বাভাবিক মানুষ যেভাবে দেখে। এখন
আমি যদি সেম কাজটা একটা মেশিনকে দিয়ে করাতে চাই বা একটা কম্পিউটারকে দিয়ে করাতে চাই, মানে কম্পিউটারকে দেখাতে চাই, তাহলে কম্পিউটার কিভাবে দেখবে? কম্পিউটারের তো আসলে মানে ব্রেন নেই। একটা কম্পিউটার আর একটা নর্মাল চেয়ারের মধ্যে কোনো পার্থক্য নাই, আসলে দুইটাই জড় পদার্থ। তাহলে কম্পিউটারকে দেখাবো কেমনে? তা কম্পিউটারকে দেখানোর জন্য আমরা কি করি, আমরা একটা নর্মাল একটা যে কোনো একটা ক্যামেরা বা একটা যে কোনো মোবাইল ফোন দিয়ে হইতে পারে, আমরা একটা ছবি তুলি, সেই ছবিটাকে আমরা কম্পিউটারকে প্রোভাইড করি। এখন আমরা যখন ছবি তুলি, আসলে এই ছবিতে অনেক সমস্যা থাকতে পারে, যেমন এখানে ছবিতে অনেক লাইট থাকতে পারে, ছবিটা অনেক অন্ধকার হতে পারে, ছবিতে অনেক নয়েজ থাকতে পারে। আমরা যে জিনিসটার ছবি তুলছি সেই জিনিসটা না হয়ে এখানে মাঝখানে অনেক বাধা আসতে পারে বা অবস্ট্যাকল আসতে পারে। তো এই ত্রুটিপূর্ণ ছবি যদি আমি কম্পিউটারকে দেই, তাহলে কম্পিউটার কিন্তু ঠিকমতো বুঝতে পারবে না। তো কি করতে হবে, এই যে আমাদের এই ছবি থেকে নয়েজ রিমুভ করতে হবে, আমাদের এই যে লাইটের ব্যালেন্স, সেই ব্যালেন্সটাকে করতে হবে। তারপর এখানে যে আউটলায়ার্স বলেন বা অন্যান্য যে বস্তু আছে যেগুলো আমরা চাই না, সেগুলোকে রিমুভ করতে হবে, করে তারপর হচ্ছে কম্পিউটারকে দিতে হবে। তাহলে কম্পিউটার তখনই এই ছবিটা ভালো করে বুঝতে পারবে, মানে দেখতে পারবে। তো এই যে পুরা ব্যাপারটাকে আমি বললাম যে ক্যামেরা দিয়ে ছবি তোলা থেকে শুরু করে ওইখান থেকে নয়েজ রিমুভ করে, তারপরে ওইখান থেকে যে লাইটের ব্যালেন্স করে, তারপরে কম্পিউটারকে যখন আমি দিব, কম্পিউটার যখন এই ছবিটাকে বুঝতে পারবে, তখনই আমরা ফার্দার কোনো কাজ করতে পারবো। এই যে পুরা ব্যাপারটাকে আমরা বলি হচ্ছে কম্পিউটার বিজ্ঞানের ভাষায় ইমেজ প্রসেসিং। ইমেজ প্রসেসিংয়ের প্রধান কাজসমূহ কী কী? প্রথম অ্যাঙ্গেলে ধরি, প্রথম সাইটটা ধরি, যে ইমেজ প্রসেসিংয়ের প্রধান কাজ বলতে যদি আমি ইমেজ প্রসেসিংয়ের স্টেপস যদি বলি, তাহলে প্রথম যে স্টেপসটা সেটা হচ্ছে আমাদের একটা ইমেজ অ্যাকুইজিশন করতে হবে, মানে ইমেজটা তুলতে হবে, সেটাকে আমরা বলি হচ্ছে ইমেজ ক্যাপচারিং। তারপরে এই ইমেজটাকে আমাদের প্রসেস করতে হবে, যেটাকে আমরা বলি প্রি প্রসেসিং। এই যে প্রি প্রসেসিংয়ের মধ্যে আমি শুরুতেই যেটা বললাম যে নয়েজ এলিমিনেশন, লাইটের ব্যালেন্স, কিংবা হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের আনওয়ান্টেড অবজেক্ট রিমুভাল, সেই যে ব্যাপারটা, এটাকে আমরা বলি প্রি প্রসেসিং। দেন হচ্ছে গিয়ে আমরা বিভিন্ন রকমের অ্যালগোরিদম ইউজ করি, যেই অ্যালগোরিদম দিয়ে আমরা এই ইমেজ থেকে কিছু প্রয়োজনীয় সংকেত বা প্রয়োজনীয় সিগন্যাল বা প্রয়োজনীয় ইনফরমেশন হচ্ছে আমরা কালেক্ট করি। সেই ইনফরমেশনগুলাই হচ্ছে আমি কম্পিউটারের প্রসেসরে দিই। সেই কম্পিউটার তখন সেই সিগন্যালগুলা বা সেই ফিচারগুলা নিয়ে হচ্ছে গিয়ে সে বুঝতে পারে যে আমার সামনে কি, বা ওই ছবিটা আসলে কি রিপ্রেজেন্ট করতে যাচ্ছে। তো এটা হচ্ছে গিয়ে প্রথম অ্যাঙ্গেলে ইমেজ প্রসেসিংয়ের কাজ বলছে, যদি আপনি স্টেপসগুলোকে বোঝান। আর যদি এটার অ্যাপ্লিকেশন বলেন ইমেজ প্রসেসিংয়ের, তাহলে এটা বলে শেষ করা যাবে না। খুব সংক্ষেপে যদি আমি বলি, আমি এইভাবে যদি বলি, একটা এক্সাম্পল দিয়ে বলি, ধরুন আমরা অনেক সময় যে এই যে আমরা বায়ুর একটা সমুদ্রে থাকি, কিন্তু আমরা বায়ুর সমুদ্রে থেকে আমরা মাঝে মাঝে ভুলে যাই যে আমরা যে বায়ুর একটা আমাদের চারপাশে যে এত এয়ার আছে। হ্যাঁ, তো ইমেজ প্রসেসিংয়ের ব্যাপারটা এরকম যে ইমেজ প্রসেসিংয়ের ক্ষেত্রটা বা কাজ এত, কম্পিউটার বিজ্ঞানের প্রায় সকল ক্ষেত্রে ইমেজ প্রসেসিং আমরা ইউজ করা যায়। এখানে মেশিন লার্নিং বলেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেন, কিংবা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলেন, কিংবা হচ্ছে নেটওয়ার্কিং বলেন, সব জায়গায় ইমেজ প্রসেসিং। আমি যখন গাড়ি থেকে নামলাম, এই যে সুন্দর এখন সেটে বসে আছি, এই যে ক্যামেরা আমার ছবি তুলছে, এটাও ইমেজ প্রসেসিং। তারপরে এটা যখন কম্পিউটারে নিয়ে যাওয়া হবে, এখানে যখন এডিট করা হবে, বিভিন্ন রকমের লাইটের ব্যালেন্স করা হবে, সেটাও ইমেজ প্রসেসিং। তারপরে যখন প্রচার করা হবে, এটা স্যাটেলাইটের মাধ্যমে চলে যাবে প্রত্যেকটা বাসার মনিটরে বা কম্পিউটার স্ক্রিনে, তো সেখানেও আমার ইমেজ প্রসেসিং। তো আমি তো এই কথা বললাম। তো এর চিত্রে যদি আমি একটু বাইরে আসি, আমার হচ্ছে যখন আমি যখন একটা মেডিকেল ইমেজিংয়ের কথা যখন বলি, একটা কম্পিউটার যখন আমাদের হচ্ছে এক্স রে ছবি তুললে এখান থেকে আনওয়ান্টেড নয়েজ রিমুভাল, তারপরে হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের এই কালারের ব্যালেন্স, সেই এক্স রেটাও হচ্ছে গিয়ে ইমেজ প্রসেসিং। আমি যখন ডাক্তারের কাছে ডাক্তার যখন আমাকে রক্ত পরীক্ষা করতে দিল, আমার রক্তের স্যাম্পল নিয়ে নিল, রক্তের স্যাম্পল নিয়ে একটা যন্ত্রের নিচে যখন বসানো হলো, সেই যন্ত্রটা হচ্ছে আমার রক্তের যে ছবিটা, সেটাকে জুম করার পরে এখান থেকে বিভিন্ন রকমের এই যে সেলগুলা ডিটেক্ট করলো, করে হচ্ছে সে কাউন্ট করলো, করে একটা রিপোর্ট জেনারেট করলো, এটাও ইমেজ প্রসেসিং। আমি যদি এখান থেকে চলে যাই মহাকাশের যে স্যাটেলাইটগুলো আছে, স্যাটেলাইটগুলো যে ছবি তুলে, হ্যাঁ, সেই ছবিগুলা অ্যানালাইসিস করে সে বিভিন্ন রকমের প্রেডিকশন করে বা বিভিন্ন রকমের সতর্কতা আমাদের হচ্ছে অবলম্বন করতে বলে, সেটাও ইমেজ প্রসেসিং। আসলে সব কিছুতেই ইমেজ প্রসেসিং। ইমেজ প্রসেসিংয়ের গুরুত্ব কতখানি?
সব জায়গায় এই যে ডিজিটাল টেকনোলজির যে এই যুগ বা আমরা যে এখনকার যুগ কম্পিউটারের যুগ বলি বা এখন হচ্ছে 5th আমাদের জেনারেশন চলছে কম্পিউটারের, হ্যাঁ, তো এই প্রত্যেকটা সেক্টরেই হচ্ছে আমাদের ইমেজ প্রসেসিং দরকার। আমি একটা মানুষের জন্য একটা ভালো একটা অ্যাপ বানাবো, সেখানেও ইমেজ প্রসেসিং। আমি যখন একটা অটোমেটিক ভেহিকেল চালাবো, সেখানে ইমেজ প্রসেসিং। তো আমি যদি একটা ভালো একটা টুল তৈরি করতে চাই, আমি যদি ভালো একটা মানুষের জন্য কোনো কিছু একটা অ্যাপ তৈরি করতে চাই, আমার ধারণা কোনো না কোনোভাবে এখানে হচ্ছে ইমেজ প্রসেসিং লাগবে। তো এই ডিজিটাল টেকনোলজির এই যুগে আসলে ইমেজ প্রসেসিংয়ের গুরুত্ব অনেক বিশাল। ধন্যবাদ। ইমেজ প্রসেসিং এর ভবিষ্যৎ চেহারা কেমন হতে পারে? ইমেজ প্রসেসিংয়ে আমরা এখন যেটা করি অনেকটাই এখনও অটোনমাস বা অটোমেটিক যে একটা এজেন্টের আমরা যেটা কথা বলি, এই অটোমেটিক এজেন্ট পুরোটা এখনও আমরা কমপ্লিট করতে মানে এখনও হয় নাই, অটোমেটিক এজেন্টে আমরা যাইতে পারি নাই। এখন যেটা হয় যে আমরা হচ্ছে একটা ইমেজ তুলি, কম্পিউটারকে দেওয়ার আগে সেটাকে হচ্ছে আমরা কিছু ম্যানুয়ালি হচ্ছে গিয়ে এটাকে এডিট করি বা ম্যানুয়ালি এখানে কিছু অ্যালগোরিদম চালাই। অ্যালগোরিদম চালানোর পরে আমরা যখন তথ্য এখান থেকে বা ইনফরমেশন বা ফিচার এক্সট্রাক্ট করে তারপরে আমরা মেশিনে দিই। কিন্তু এখন আমরা যেটা করছি, সায়েন্টিস্টরা যেটা করছে যে পুরা একটা অটোমেটিক এজেন্ট একটা তৈরি করবো। এখন যে এটা করার জন্য যেটা করা হচ্ছে ভবিষ্যতে যে টুল অর্কেস্ট্রেশন নামে একটা টার্ম আছে, টুল অর্কেস্ট্রেশন এবং হচ্ছে গিয়ে অটোনমাস এজেন্ট। এই টুল অর্কেস্ট্রেশনের কথা হচ্ছে গিয়ে যে শুধুমাত্র ইমেজ প্রসেসিং আসলে বিজ্ঞানের কোনো ফিল্ডই এককভাবে স্বয়ংসম্পূর্ণ না। যখন আমি একটা স্বয়ংসম্পূর্ণ একটা মডিউল দাঁড় করাতে যাব, যখন অনেকগুলা ক্ষেত্র একসাথে এসে কাজ করতে হয়, ঠিক তেমনি ইমেজ প্রসেসিংয়ের সাথে এখন যেটা হচ্ছে মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, নেটওয়ার্কিং সব কিছু মিলে একটা কমপ্লিট একটা স্ট্রাকচার তৈরি করার চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, তো এই স্ট্রাকচারের কাজ যেটা হবে যে অটোমেটিক ওয়েতে হচ্ছে মানুষকে হেল্প করবে। এক্সরেতে যেটা কি করা হয় যে এক্সরের মেশিন দিয়ে মানুষের একটা যে এক্সরের ইমেজ তোলা হয়, তারপরে সেই এক্সরেটা নিয়ে আমাদের কোথায় যেতে হয়, আমাদের হচ্ছে ডক্টরের কাছে যেতে হয়। ডাক্তার তার হচ্ছে গিয়ে অভিজ্ঞতা থেকে বলে যে হ্যাঁ এই এক্সরেতে এই সমস্যা আছে বা এই সমস্যা নাই। কিন্তু ভবিষ্যতে ইমেজ প্রসেসিং কি হচ্ছে, ওই যে আমি যে অটোনমাস এজেন্টের কথা বললাম, সে হচ্ছে যে টুল অর্কেস্ট্রেশনের মাধ্যমে একটা মেশিন কি করবে, নিজেই ছবি তুলবে এবং এই ছবিটা অ্যানালাইসিস করে সে নিজেই বলবে যে আসলে এই জায়গায় তোমার প্রবলেম, এক্সরের এই জায়গায় একটা প্রবলেম। আমি যখন ব্লাড টেস্ট করছি, আমি ব্লাডের স্যাম্পলটা যখন আমি একটা মেশিনকে দেব, মেশিন কি করবে, ওই ব্লাডের ইমেজগুলো হচ্ছে গিয়ে অ্যানালাইসিস করবে, তারপরে সে তার মধ্যে থাকা এআই এবং মেশিন লার্নিংকে কাজে লাগিয়ে নিজে থেকে একটা রিপোর্ট জেনারেট করে দেবে যে না এই ব্লাডে এই সমস্যা আছে বা এই সমস্যা নাই বা এই হচ্ছে তার আলটিমেট রিপোর্ট। ইমেজ প্রসেসিং নিয়ে সুন্দর ও বিশদ আলোকপাতের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। সৌর অরবিটার সংক্ষেপে SOLO হলো একটি সূর্য পর্যবেক্ষক প্রোব। এটি ইউরোপীয় মহাকাশ সংস্থা ESA কর্তৃক ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বা নাসার অবদানে তৈরি করা হয়েছে। অভ্যন্তরীণ হিলিওস্ফিয়ার এবং নবজাতক সৌরবায়ুর বিশদ পরিমাপ পাওয়ার জন্য ডিজাইন করা সৌর অরবিটার সূর্যের মেরু অঞ্চলগুলোর নিবিড় পর্যবেক্ষণও করবে, যা পৃথিবী থেকে করা কঠিন। সূর্য কিভাবে তার হিলিওস্ফিয়ার তৈরি এবং নিয়ন্ত্রণ করে, এই পর্যবেক্ষণগুলো গুরুত্বপূর্ণ। 0.288 জ্যোতির্বৈজ্ঞানিক একক AU এর কাছাকাছি চলমান একটি অদ্ভুত কক্ষপথ থেকে সূর্যকে পর্যবেক্ষণ করে এটিকে বুধের 0.3075 AU এর পেরিহেলিয়নের ভিতরে স্থাপন করে। অভিযানের সময় কক্ষপথের প্রবণতা প্রায় 24 ডিগ্রি পর্যন্ত বাড়ানো হবে। মোট অভিযানের ব্যয় $1.5 বিলিয়ন মার্কিন ডলার, যার মধ্যে ইসা এবং নাসা উভয়ের ভূমিকা রয়েছে। SOLO ফেব্রুয়ারি 10, 2020 ফ্লোরিডা, মার্কিন যুক্তরাষ্ট্রের কেপ ক্যানাভেরাল থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। অভিযানটি 2026-এর শেষ পর্যন্ত পরিকল্পনা করা হয়েছে, তবে 2030 সাল পর্যন্ত বর্ধিত করার সম্ভাবনা রয়েছে।
জেমস ডিউই ওয়াটসন, সংক্ষেপে জেমস ওয়াটসন, জন্ম 6 এপ্রিল 1928, আমেরিকান আণবিক জীববিজ্ঞানী, জিনতত্ত্ববিদ ও প্রাণীবিজ্ঞানী। 1953 সালে তিনি ফ্রান্সিস ক্রিকের সাথে নেচার পত্রিকায় ডিএনএ অণুর ডাবল হেলিক্স কাঠামো প্রস্তাবিত একাডেমিক প্রবন্ধটি রচনা করেন। বস্তুত ওয়াটসন, ক্রিক এবং মরিস উইলকিন্সকে ডিএনএ গবেষণার জন্য 1962 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার প্রদান করা হয়, আর এর মধ্য দিয়ে বায়োসায়েন্সের গবেষণায় নতুন বাতায়ন খুলে যায়। পরবর্তী সময়ে ওই আবিষ্কারের উপর ভিত্তি করেই মানব জিনোম প্রকল্প হাতে নেওয়া হয়। উল্লেখ্য, মানব জিনোম প্রকল্প নির্ধারিত সময়ের আগেই সাফল্য অর্জন করে, যার মাধ্যমে বায়োসায়েন্সের বহুমাত্রিক গবেষণার দ্বার উন্মোচিত হয়।